সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। 23 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী জন্য বড় ধাক্কা হিসেবে নিট ইউজি 2026 পরীক্ষা ভয়াবহ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির মুখে পড়েছে। পরীক্ষাটি 3রা মে 2026 তারিখে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই বহু মিলে যাওয়া প্রশ্নসহ একটি গেস পেপার ছড়িয়ে পড়তে শুরু করে। পুলিশ প্রশ্নপত্র বিক্রি করা একটি চক্রকে ধরেছে এবং সেটি দ্রুত হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সিবিআই ইতিমধ্যেই মামলার দায়িত্ব নিয়েছে এবং এখন পর্যন্ত অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে। রাজস্থান, বিহার এবং মহারাষ্ট্রের মতো বিভিন্ন রাজ্যে অভিযান চলছে। তদন্তকারীরা কোচিং সেন্টারগুলো ভূমিকা এবং সম্ভাব্য প্রিন্টিং লিকের দিকেও নজর দিচ্ছেন। এনটিএ পরীক্ষাটি বাতিল করেছে এবং 21 জুন পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। এটাই প্রথম নয়, এর আগেও নিট ইউজি 2024 এ বড় ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছিল, যার ফলে সিবিআই তদন্ত ও ব্যাপক বিক্ষোভ হয়েছিল। দুঃখজনকভাবে 2015, 2021 সহ আরও কয়েকবার এমন ঘটনা ঘটেছে, যা নিয়ে আশঙ্কা বাড়ছে যে প্রশ্ন ফাঁস প্রায়ই কয়েকদিন বা সপ্তাহ আগে ঘটে যায়, কিন্তু পরে তা সামনে আসে। ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। কলকাতার প্রিয়া শর্মা বলেন, আমরা দিনরাত পড়াশোনা করছি, এটা ভীষণ অন্যায়। সরকার আরও কঠোর নিরাপত্তা আশ্বাস দিয়েছে এবং 2027 সাল থেকে নিটকে কম্পিউটার ভিত্তিক করার পরিকল্পনা করছে। পুরো তদন্ত এখনও চলছে। 2026 সালের 15 মে এক ঐতিহাসিক রায়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট ঘোষণা করেছে যে ধারের প্রাচীন ভোজশালা কামাল মওলা কমপ্লেক্স আসলে দেবী সরস্বতীর মন্দির। এই স্থাপনটি একাদশ শতকের প্রায় 1034 খ্রিস্টাব্দে পরমার বংশের মহান পণ্ডিত রাজা ভোজ নির্মাণ করেছিলেন। এটি ছিল সংস্কৃত শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং দেবী সরস্বতী উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির। দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়াশুনো করতে আসত। পরবর্তীকালে মধ্যযুগীয় আক্রমণের সময়, বিশেষ করে 1400 শতকে, মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই অংশ ব্যবহার করে কামাল মওলা মসজিদ নির্মাণ করা হয়, যার নামকরণ করা হয়েছিল এক সুফি সাধকের নামে। তবুও হিন্দুরা এটিকে তাদের পবিত্র বিদ্যাপীঠ হিসেবেই দেখে আসছিল। আধুনিক বিতর্কের সূচনা হয় 20 শতকের গোড়ার দিকে, যখন ব্রিটিশ নথিতে এই স্থানটিকে একই সঙ্গে একটি মসজিদ এবং রাজা ভোজের বিদ্যালয় হিসেবে উল্লেখ করা হয়। সাম্প্রতিক দশকগুলোতে এখানে উপাসনার অধিকার নিয়ে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। আদালত ঐতিহাসিক গ্রন্থ, শিলালিপি এবং 2024 সালের একটি বিস্তারিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI সমীক্ষা পর্যালোচনা করে রায় দেয় যে এই স্থাপনার প্রকৃত পরিচয় একটি হিন্দু মন্দির ও শিক্ষাকেন্দ্র। এখন হিন্দুরা এখানে স্বাধীনভাবে পুজো করতে পারবেন আর সরকার মসজিদের জন্য বিকল্প জমি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। একটি অনুপ্রেরণাদায়ক সাফল্যে কেরালা একদল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এমন একটি AI চালিত স্মার্ট চশমা তৈরি করেছে, যা মুহূর্তের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজকে লেখা ও কথায় রূপান্তর করতে পারে। এই অভিনব ডিভাইসটির নাম সাইন স্পিক স্পেক্স। এটি একটি ছোট ক্যামেরা এবং AI প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে হাতের ইশারা করতে পারে এবং তা স্পিকারের মাধ্যমে উচ্চারণ করতে বা সংযুক্ত ফোনে লেখা আকারে দেখাতে পারে। তিরুবনন্তপুরমের ছাত্ররা 15 মে 2026 তারিখে তাদের এই আবিষ্কারটি উন্মোচন করেন। তাদের মতে এই চশমা লক্ষ লক্ষ বধির ও মূক মানুষের অন্যদের সঙ্গে সহজে যোগাযোগ করতে সাহায্য করবে। একজন ছাত্র বলেন, আমরা যোগাযোগ বাধা ভাঙতে চেয়েছিলাম, এখন যে কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। এই প্রকল্পটি ইতিমধ্যেই প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে এবং শীঘ্রই বৃহত্তর ব্যবহারের জন্য অর্থায়ন পাওয়ার সম্ভাবনা আছে। গাড়ি চালক ও পরিবারের জন্য খারাপ খবর। আবারও সারা ভারতে জ্বালানির দাম বেড়ে গেছে। পেট্রোলের দাম প্রতি লিটারে 2 টাকা
50 বেড়েছে আর ডিজেলের দাম বেড়েছে 2 টাকা। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর 15ই মে মধ্যরাতে থেকে এই মূল্য বৃদ্ধি কার্যকর হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণেই তেলের দাম বেড়েছে। প্রতিদিন যাতায়াত করা রাজেশ কুমার বলেন, অনেকের জন্য এখন প্রতিবার ট্যাঙ্ক ভরাতে অতিরিক্ত 200 থেকে 300 খরচ হবে। খুব শীঘ্রই বাজারের জিনিসপত্র ও পরিবহন ভাড়াও বাড়তে পারে। এখনও পর্যন্ত সরকার কোনো স্বস্তিমূলক ঘোষণা করেনি। বিশেষজ্ঞরা মানুষকে এই মাসে কারপুল করে চলাফেরা করতে এবং কম গাড়ি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। 2026 সালের 13ই মে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং প্রবল ঝোড়ো হাওয়া ঘন্টায় প্রায় 130 কিলোমিটার বেগে সহ শক্তিশালী অকাল ঝড় আঘাত হানে। এই দুর্যোগের মৃতের সংখ্যা বেড়ে অন্তত 111 জনে পৌঁছেছে এবং 70 জনেরও বেশি আহত হয়েছেন। অধিকাংশ মৃত্যুর কারণ ছিল গাছ ভেঙে পড়া, বাড়ির ছাদ ধসে যাওয়ার এবং বজ্রপাত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ, যেখানে প্রায় 21 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মির্জাপুর, ভদোহি সহ মোট 26টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের 2027টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রায় 170 থেকে 180টি গবাদি পশু মৃত্যু হয়েছে এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও ফসলের বড় ক্ষতি হয়েছে। বেরেলিতে 50 বছর বয়সী ই-রিকশা চালক নানহে মিয়া ঝড়ের সময় একটি বিয়েবাড়িতে টিনের ছাউনি ধরে রাখার চেষ্টা করেছিলেন। প্রবল ঝোড়ো হাওয়ায় টিনের ছাউনি তিনি প্রায় 50 ফুট ওপরে উড়ে যান। প্রায় 100 মিটার দূরে একটি আখের খেতে গিয়ে পড়েন তিনি। হাত ও পায়ে হাড় ভাঙলেও তিনি প্রাণে বেঁচে যান। এই নাটকীয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তিনি বেরেলির উড়ন্ত মানুষ নামে পরিচিত হয়ে ওঠেন। রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও আতঙ্ক বাড়িয়ে দেওয়া এক ভয়াবহ ঘটনায় 2026 সালের 11ই মে রাতে উত্তর পশ্চিম দিল্লিতে একটি বেসরকারি স্লিপার বাসের ভিতরে 30 বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা প্রীতমপুরার বাসিন্দা, একটি কারখানায় কাজ করেন এবং 3 সন্তানের মা। গভীর রাতে বাড়ি ফেরার সময় সরস্বতী বিহারের কাছে দাঁড়িয়ে থাকা বাসে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর নাংলোই এলাকায় কয়েক ঘন্টা ধরে তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে 14ই মে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে। বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা 2012 সালের নির্ভয়া কাণ্ডের বেদনাদায়ক স্মৃতি আবারও সামনে এনে দিয়েছে। জাতীয় মহিলা কমিশন দিল্লি পুলিশের কাছে 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার দাবি জানিয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে। ওড়িশা থেকে এলো দারুণ সুখবর। স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনায় ভারতের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল সম্বলপুর। 2024 সালের জানুয়ারিতে চালু হওয়া শহরটি নতুন মডেল মানুষের জীবন বদলে দিচ্ছে। এখন মানুষ বাড়িতেই ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করে রাখছেন। পরিবেশ বান্ধব বর্জ্য সংগ্রাহকরা প্রতিদিন সকাল সেগুলো সংগ্রহণ করেন। শুকনো বর্জ্য পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয় আর ভেজা বর্জ্য থেকে তৈরি হচ্ছে উন্নত মানের কম্পোস্ট সার ও পরিচ্ছন্ন বায়োগ্যাস, যা রাস্তার আলো জ্বালাতে ব্যবহার করা হচ্ছে। মাত্র 1 বছরের মধ্যেই সম্বলপুরে ল্যান্ডফিলে যাওয়া বর্জ্যের পরিমাণ 17% কমে গেছে। শহরে রাস্তা এখন আরও পরিষ্কার আর অনেক পরিবার পুনর্ব্যবহারযোগ্য জিনিস বিক্রি করে অতিরিক্ত আয়ও করছেন। শহরের মেয়র বলেছেন, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উপহার। এখন দেশের অন্যান্য শহরও এই সহজ ও সফল উদ্যোগ সম্পর্কে জানতে সম্বলপুরে আসছে। আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবারে দেখা হবে।